where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং স্টুডেন্ট, আমি ডক্টর আশিস কুমার বসাক, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং বায়োলজির শিক্ষক, অক্রমণী করোনেশন ইনস্টিটিউশন। আজকে আবার এসেছি তোমাদেরকে বায়োলজি পড়ানোর জন্য, ক্লাস 12-এর। আজকের যে চ্যাপ্টার সেটা ইউনিট 4, ইউনিট 4-এর চ্যাপ্টার 12, বায়োটেকনোলজি অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন, অর্থাৎ জৈব প্রযুক্তি ও তার প্রয়োগ। এই বিষয়ে, এই চ্যাপ্টারে কি কি বিষয় নিয়ে আমরা আলোচনা করব সেগুলো এক ঝলক তোমাদেরকে দেখিয়ে দিই। প্রথমে আমরা ইন্ট্রোডাকশান, ভূমিকা নিয়ে কিছু বলবো, তারপরে প্রিন্সিপাল, বায়োটেকনোলজির নীতি, তারপরে আসলটা হচ্ছে এর প্রসেস, পদ্ধতি, যেটা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের উপর ভিত্তি করে করা হয় এবং তার রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি আর একটি পদ্ধতির নাম। এরপর হচ্ছে অ্যাপ্লিকেশন ইন বায়োটেকনোলজি ইন হেলথ অ্যান্ড এগ্রিকালচার, স্বাস্থ্য এবং কৃষিতে এর কী অ্যাপ্লিকেশন আছে, কী প্রয়োগ আছে। তারপরে আমরা কিছু এর যে প্রোডাক্ট, সে প্রোডাক্ট যে প্রচুর বাজারে আছে এবং আমরা তার দ্বারা উপকৃত হই, সমাজ উপকৃত হয়, সেরকম একটা গুরুত্বপূর্ণ প্রোডাক্ট তোমাদের সিলেবাসে আছে। একটা ইনসুলিন কী করে উৎপন্ন হয়, ভ্যাকসিন কী করে উৎপন্ন হয়, এবং মানুষের যে রোগ, সেই রোগগুলো কী করে মুক্ত হয়, সারানো হয় বায়োটেকনোলজির সাহায্যে, যেটাকে জিন থেরাপি বলা হয়। এছাড়া উদ্ভিদের উপর কিছু প্রয়োগ আছে, যেটা হচ্ছে মডিফাইড উদ্ভিদ বলা হয়, মডিফাইড অর্গানিজম, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, সেটা আমরা পড়ব। আমাদের সিলেবাসে আছে বিটি ক্রপ, বিটি কথাটার অর্থ তখন বুঝতে পারবে। আর ট্রানজেনিক অ্যানিম্যাল, অর্থাৎ এই প্রযুক্তি প্রয়োগ করে কি করে উন্নত প্রাণী তৈরি করা যায়, তাকে ট্রানজেনিক অ্যানিম্যাল বলা হয়। আর কিছু সামান্য ছোট বায়োসেফটি, বায়োপাইরেসি এবং বায়োপেটেন্ট আছে। বায়োটেকনোলজি বা জৈব প্রযুক্তিবিদ্যা এমন একটা প্রক্রিয়া যেটা প্রযুক্তির সাহায্যে কোনো জীবের কোনো কোষ বা অণুজীব তাকে ব্যবহার করে কোষীয় উপায়ে বা আণবিক উপায়ে প্রযুক্তির সাহায্যে কৌশল অবলম্বন করে জীবের কোষের পরিবর্তন হতে পারে, নতুন কোনো বস্তু উৎপন্ন হতে পারে, যেটা মানুষের কাজে লাগবে, সমাজের কাজে লাগবে এবং পরিবেশের স্বাস্থ্য রক্ষা বজায় থাকবে। সেই প্রক্রিয়া নাম হচ্ছে জৈব প্রযুক্তিবিদ্যা, বা সেই বিষয়টার নাম হচ্ছে জৈব প্রযুক্তিবিদ্যা, বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি কোনো মৌলিক বিষয় নয়, কোনো মৌলিক সাবজেক্ট নয়, যদিও এর প্রচুর পূর্ব থেকে এর সামান্য কিছু ক্রিয়া বা সামান্য কিছু প্রয়োগ অনেক বিজ্ঞানীরা করে এসছেন। এরকম আধুনিক রূপে হয়তো তখন ছিল না। এই কথাটি প্রথম প্রবর্তন করেন কার্ল এরিকি। কার্ল এরিকি 1919 খ্রিস্টাব্দে প্রথম প্রয়োগ করেন, কিন্তু তার আগে লুই পাস্তুর এই ফার্মেন্টেশন নিয়ে প্রচুর প্রোডাক্ট বা প্রচুর কাজ করেছেন তার জীবিতকালে, তার গবেষণাকালে। সেই জন্য অ্যাকচুয়ালি লুই পাস্তুরকেই বায়োটেকনোলজির ফাদার বলা হয়, ফাদার অফ বায়োটেকনোলজি। কারণ আধুনিক উপায়ে যে টেকনিকগুলো অবলম্বন করা হয় তার বেসিস, অর্থাৎ তার যে মূল ভিত্তিগুলো, সেগুলো লুই পাস্তুর তখনই তার গবেষণার সময় অনেক ফার্মেন্টেশন প্রক্রিয়ায় প্রচুর বস্তু
আমাদের কাজে লাগে এরকম বস্তু আবিষ্কার করেছেন, এবং সেই জন্য ওনাকে বায়োটেকনোলজির ফাদার বা জনক বলা হয়। আধুনিক প্রক্রিয়ায় প্রচুর বিষয়গুলো নজর দেওয়া হয়। মানুষের স্বাস্থ্য, পরিবেশের সঠিক বজায় থাকা, ভারসাম্য থাকা, এবং মানুষের সত্যিকারের জনমানব কল্যাণে ব্যবহৃত হচ্ছে কিনা, এগুলো অনেক বিষয় নজর করা হয়। আগে হয়তো অতটা কোনো ক্ষতি হচ্ছে না তো মানুষের, সেইগুলো আগে অতটা নজর দেওয়া হতো না। এটা কোনো মৌলিক সাবজেক্ট নয়, বায়োটেকনোলজির সাথে জড়িয়ে আছে অনেক বিষয়, অনেক সাবজেক্ট, অনেক বিষয় একসাথে যুক্ত হয়ে বায়োটেকনোলজি যে সাবজেক্টটা সেটা উৎপন্ন হয়েছে, বা সেটা ব্যবহার করা হচ্ছে, বা সেটা পড়ানো হচ্ছে। বায়োটেকনোলজির প্রধান বিষয় হচ্ছে মলিকুলার বায়োলজি। বায়োলজির যে মলিকুলার সেকশনটা, জিন সেকশনটা, সেটা এই বিষয়ের অন্তর্গত, বায়োটেকনোলজির অন্তর্গত। মাইক্রোবায়োলজি, অণুজীব, এবং আমরা দেখব বায়োটেকনোলজির ম্যাক্সিমাম কাজ অণুজীব নিয়ে। এবং তোমরা দেখবে কোনো কোনো বইয়ে শুধু অণুজীবের উপরই সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু তা না, মানুষের কোষ নিয়েও সেটা কাজ কারবার হয়, অন্যান্য উদ্ভিদের কোষ নিয়েও কাজ হয়। উন্নত উদ্ভিদ হয়েছে অনেক, উন্নত প্রাণী, এই যে বিভিন্ন রকমের প্রয়োগ যখন আমি বলবো তখন দেখবে প্রচুর উন্নত প্রাণী সৃষ্টি হয়েছে, প্রচুর উন্নত উদ্ভিদের প্রোডাক্ট সৃষ্টি হয়েছে। হ্যাঁ, অণুজীবের ব্যবহার আছে এখানে, সুতরাং মাইক্রোবায়োলজির প্রচুর ব্যবহার আছে, সেই জন্য মাইক্রোবায়োলজি সাবজেক্টটা এখানে অন্তর্ভুক্ত। ট্যাক্সোনমি, আচ্ছা, ট্যাক্সোনমি প্রত্যেকটি যে অণুজীব বা যাকে ব্যবহার করা হয় তার ট্যাক্সোনমিক রিলেশনশিপ দেখা হয়। ফিজিওলজি, শারীরবৃত্তীয় প্রক্রিয়া তো এখানে লাগবেই। শারীরবৃত্তীয় প্রক্রিয়া না হলে কী উপায়ে উৎপন্ন হয় কোনো বস্তু সেটা আমরা জানতে পারবো না, সেই জন্য শারীরবৃত্তীয় প্রক্রিয়া যেটাকে বলে ফিজিওলজি, সেই ফিজিওলজিটার এখানে প্রয়োগ আছে। বায়োকেমিস্ট্রি, প্রচুর জৈব পদার্থ নিয়ে আমাদের কাজ কারবার, এবং তার রসায়নগত দিকটা আমাদের জানতেই হবে, এবং বায়োলজির সাথে রসায়নের যে মিশ্রণ সাবজেক্ট তাকে বলা হয় বায়োকেমিস্ট্রি, জৈব রসায়ন। বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োটেকনোলজির মূল ভিত্তি অনেকগুলো ব্যাপার আছে, তার মধ্যে মূল ভিত্তি হচ্ছে জেনেটিক্যাল ইঞ্জিনিয়ারিং, বায়োকেমিক্যাল ইঞ্জিনিয়ারিং। কম্পিউটার সায়েন্স, কম্পিউটারের সাহায্য আমাদের নিতেই হয় এই জৈব প্রযুক্তিবিদ্যায়, সুতরাং এই বিষয়গুলো যুক্ত আছে। জৈব প্রযুক্তিবিদ্যার প্রচুর শাখা আছে, আমাদের যে সিলেবাসে আছে সেটা হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এবং যেটাকে বলা হয় রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। জৈব প্রযুক্তির প্রচুর, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, এটা একটা শাখা। ফুড টেকনোলজি, খাদ্য উৎপাদন তৈরি করার একটা শাখা। বায়োমাইনিং, খনিকে এখন অনেক উন্নত উপায়ে সেগুলোকে পরিশোধন করা হয়, খনির প্রচুর জিনিস, সেটা বায়োমাইনিং বলা হয়। এনভায়রনমেন্টাল টেকনোলজি, এনভায়রনমেন্টকে অনেক ব্যবহার করা হয় বায়োটেকনোলজিকে, পরিবেশের অনেক কিছুকে, পরিবেশের স্বাস্থ্য রক্ষার জন্য, পরিবেশের সাম্যতা বজায় রাখার জন্য বায়োটেকনোলজিকে ব্যবহার করা হয়। এবং ওয়েস্ট ইউটিলাইজেশন টেকনোলজি এখন প্রচুর, এবং ওয়েস্ট ইউটিলাইজেশন টেকনোলজি প্রথম হচ্ছে যে কোনো কলকারখানার যে বর্জ্যবস্তু, সেই বর্জ্যবস্তুকে এখন কনভার্সন করা হয় যাতে কোনো ক্ষতিকারক বা হার্মফুল কোনো প্রোডাক্ট উৎপন্ন না হয় যা মানুষের জীবন হানি হতে পারে অথবা পরিবেশের স্বাস্থ্য নষ্ট হতে পারে। এছাড়া আমাদের সমাজে তোমরা জানো এই যে ড্রেনেজ যে ইউটিলাইজেশন তোমরা একটা পড়েছো আগের চ্যাপ্টারে, সিওয়েজ যে শুদ্ধিকরণ, সেটাও কিন্তু এই প্রক্রিয়ার সাহায্যে, জৈব প্রযুক্তির প্রক্রিয়ার সাহায্যে। তো সেই জন্য আমরা ভূমিকাতে জৈব প্রযুক্তিবিদ্যা কী, জৈব প্রযুক্তিবিদ্যা কে প্রথম প্রবর্তন করেন, জৈব প্রযুক্তিবিদ্যার মূল মানুষ বিজ্ঞানী কে, জৈব প্রযুক্তিবিদ্যা এ কম্বিনেশন অফ ভেরিয়াস সাবজেক্টস, সেই বিষয়গুলো আলোচনা করলাম এবং তার শাখাগুলো আলোচনা করলাম। এবার আমরা জৈব প্রযুক্তিবিদ্যার প্রিন্সিপাল বা নীতি উপর আমরা আলোচনা করব। জৈব প্রযুক্তিবিদ্যার নীতি কি, প্রিন্সিপালটা কি? এটা তিনটে ধাপ
অতিক্রম করতে হয়। একটা হচ্ছে আপস্ট্রিমিং প্রসেসিং, 2 নম্বর হচ্ছে বায়ো ট্রান্সফরমেশন, 3 নম্বর হচ্ছে ডাউনস্ট্রিম প্রসেসিং। বিষয়টা কি? অর্থাৎ কোনো একটা কাঁচা মাল যা তৈরি করব, সেই কাঁচা মাল আগে প্রস্তুত করতে হবে। কাঁচা মাল প্রক্রিয়া, তার অভিমুখে প্রক্রিয়াকরণ, সেটাকে বলছে আপস্ট্রিমিং। যে কোনো কাঁচা মাল তৈরি করতে পারি, এটা আমরা বুঝবো যে কি কি আমরা উৎপন্ন করব, দেখব আমরা। এবার সেটাকে প্রসেস করতে হবে, অর্থাৎ বায়ো ট্রান্সফরমেশন, সে অণুজীব বা জীব যাই হোক, এবার তার বৃদ্ধি, সেই তাকে আমাদের সংখ্যায় বাড়ানোর জন্য সেই পদ্ধতি আমাদের করতে হবে। সেটাকে আমরা বায়ো ট্রান্সফরমেশন, সেই কাঁচামালটাকে প্রক্রিয়াকরণের পর সেটাকে আমাদের তাদের বৃদ্ধির সুযোগ দিতে হবে, পরিমাণে বাড়ানোর জন্য ব্যবস্থা করতে হবে। আর লাস্ট হচ্ছে ডাউন স্ট্রিমিং প্রসেস। ওই অবস্থায় আমরা কিন্তু বাজারে ছাড়তে পারবো না, তাকে বিশুদ্ধকরণ করতে হবে এবং বিশুদ্ধকরণ করে তারপরে বাজারমুখী ছাড়তে হবে। এই 3টি ধাপের উপর নির্ভর করে আছে জৈব প্রযুক্তিবিদ্যা। এরপর আমরা সবচেয়ে বড় জিনিস, সেটা পদ্ধতি, সেই পদ্ধতিতে আমরা আসব। এবারে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং, যেটাকে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলতে পারি। জেনেটিক ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? জৈব প্রযুক্তিবিদ্যার একটা অন্যতম শাখা, যেটা জিনের কারিগরি বলা হয়। অর্থাৎ জিনকে আমরা প্রযুক্তিবিদ্যার সাহায্যে ব্যবহার করে কোনো ট্রানজেনিক বস্তু, ট্রানজেনিক জীব এটা উৎপন্ন করব, যেটা মানব কল্যাণে কাজে লাগবে এবং তার উৎপাদন বিশুদ্ধ উৎপাদন হবে এবং পরিবেশের কোনো সাম্যতা নষ্ট হবে না, মানুষের কোনো ক্ষতি করবে না। এই রকম একটা প্রযুক্তিবিদ্যার প্রয়োগ, সেটাকে আমরা জেনেটিক ইঞ্জিনিয়ারিং বলছি। তাকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি কেন বলছি একটু পরেই জানতে পারবো। প্রযুক্তিবিদ্যার অন্যতম শাখা, এখন এটাকেই বেশি ব্যবহার করা হয় এবং এই প্রক্রিয়ায় আমাদের কোনো আকাঙ্ক্ষিত বস্তু, কোনো আকাঙ্ক্ষিত জিন আমরা পরিবর্তিত করে সেটাকে কৌশল, প্রযুক্তিবিদ্যার কৌশল ব্যবহার করে সেটাকে পরিবর্তন করতে পারি। একটা দুটো উদাহরণ দিলে বোধহয় তোমাদের সুবিধা হবে। আমাদের যে বহু প্রতীক্ষিত, বহু প্রয়োজনীয় ইনসুলিন হরমোন, যেটা ঘরে ঘরে প্রয়োজন হয়, সেই ইনসুলিন হরমোন আগে অন্য জীবের দেহ থেকে উৎপন্ন করে ব্যবহার করা হতো, প্রয়োগ করা হতো। সেটা মানুষের জীবনে অনেক ক্ষতি দেখা গিয়েছে, কারণ অন্য জীবের সেই ইনসুলিন তৈরি করে সেখান থেকে আমরা ব্যবহার করছি। কিন্তু এখন মানুষের দেহের জিন, ডিএনএ নিয়ে ইনসুলিন তৈরি করব এবং সেই জন্য সেই ইনসুলিনের কোনো ক্ষতিকারক প্রভাব নাই, যেটাকে হিমুলিন, আমাদের পরে আছে ইনসুলিন প্রোডাকশন। এবং তোমরা বাজারে প্রচুর কৃষিজ দ্রব্য তোমরা দেখো, যেটার নাম শুনে থাকতে পারো, বিটি বেগুন, বিটি তুলো, স্লেভার ফেভার, টমেটো, গোল্ডেন রাইস, এগুলো অনেক রকমের উপাদান আছে যা এই জেনেটিক ইঞ্জিনিয়ারিং বা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির অবদান। এবার এই প্রক্রিয়ায় কি করে বস্তু বা কোনো জীব, পরিবর্তিত জীব, পরিবর্তিত জিন, পরিবর্তিত ডিএনএ, পরিবর্তিত বস্তু উৎপন্ন করতে পারবো, দেখা যাক। প্রথমে তুমি যা চাও, যে জিনিসটা চাও সেটাকে তোমাকে ঠিক করতে হবে। সেই জন্য নির্বাচিত জিন প্রথমে নির্বাচন করতে হবে, জিনকে বা ডিএনএকে। কি করতে চাও? তাহলে ইনসুলিন তৈরি করতে চাও, তাহলে ইনসুলিনের জিন তোমাকে প্রথমে নির্বাচন করতে হবে। সে নির্বাচনের প্রক্রিয়া আছে, আসছি এক এক করে, ধাপগুলো আগে বোঝো। তারপরে জিন বা ডিএনএকে তোমাকে প্রস্তুত করতে হবে, মানে সেটা পিওর কিনা, সেটা সঠিক কিনা, সেটা তোমাকে জানতে হবে, প্রিপারেশন দরকার সেই জন্য। তারপরে উপযুক্ত ভেক্টর, ভেক্টর শব্দটা তোমরা প্রথম হয়তো শুনলে বা আগে শুনেছ। ব্যাকটেরিয়া, ইস্ট, মানে এরকম অণুজীবকে
ব্যবহার করা হয়, অণুজীবের কোনো ডিএনএকে ব্যবহার করা হয় ক্যারিয়ার হিসাবে, অর্থাৎ যে জিনটা আমি নির্বাচন করলাম তার বাহন হিসাবে, তাকে বয়ে নিয়ে যাওয়ার জন্য একটা জায়গা থেকে আরেকটা জায়গায়। সেই ক্যারিয়ার, বাহক, সেটা ভেক্টর, সেই ভেক্টরকে নির্বাচন করে। ভেক্টর অনেক রকমের হয়, সেই ভেক্টরের মধ্যে সেই জিনটাকে আমরা বা ডিএনএটাকে প্রবেশ করাবো। তারপরে সেই ভেক্টরের মধ্যে প্রবেশ করলেই সেটাই হয়ে যায় রিকম্বিনেন্ট ডিএনএ। দুটো ডিএনএর মিশ্রণকে বলা হয় রিকম্বিনেন্ট। রিকম্বিনেন্ট তো অনেক শুনলে, অর্থাৎ মিশ্রণ। এবার সেই রিকম্বিনেন্ট ডিএনএটাকে পোষক, একটি পোষক কোষে প্রবেশ করাবো মাল্টিপ্লিকেশনের জন্য। তোমাকে একটা দুটো ডিএনএ নিয়ে তো তোমার লাভ নাই, তোমার হাজার হাজার লিটার তোমাকে এখন ইনসুলিন তৈরি করতে হবে, এরকম লক্ষ লক্ষ এরকম পোষক দিয়ে দরকার, তার জন্য ব্যবস্থা আছে। এবার সেই তুমি যা কোষ বা যা জিন বা যা বস্তু যেটা পরিবর্তন করলে প্রযুক্তিবিদ্যার কল্যাণে, প্রযুক্তিবিদ্যা ব্যবহার করে সেটাকে নির্বাচন করতে হবে। সেই বস্তুটাকে নির্বাচন করে সেটাকে বিশুদ্ধকরণ করে সেটাকে সংগ্রহ করতে হবে। এই ধাপগুলো আমরা এক এক করে আসি। প্রথমত হচ্ছে নির্বাচিত ডিএনএ সংগ্রহ। কি করে নির্বাচিত ডিএনএ সংগ্রহ করব? তাহলে নির্বাচিত ডিএনএ সংগ্রহ করার অনেক উপায় আছে। আমরা কোনো কোষ, সে কোষ থেকে আমরা ক্রোমোজোম, এখন মানুষের যদি হয়, মানুষের হিউম্যান জিনোম প্রজেক্টের মাধ্যমে আমরা জেনে গেছি কোন ক্রোমোজোমে কোন জিন আছে, সেই জিনটাকে সংগ্রহ করতে হবে। তাহলে সেটা সেই কোষ থেকে ক্রোমোজোমকে আলাদা করতে হবে, আলাদা করে সেই জিনটাকে সংগ্রহ করতে হবে। সংগ্রহ করার সিস্টেম আছে, সে পার্টিকুলার জিনটাকে কাটা যায়। সেই জন্য পরের ধাপ ছিল সেই জিন বা ডিএনএকে প্রস্তুত করা। তাহলে এই কোষ থেকে করা যায় এক নম্বর, এটাকে বলে জেনোমিক ডিএনএ সংগ্রহ। এটা খুব কঠিন ব্যাপার। আরই মানে রেস্ট্রিক্টেড এন্ডোনিউক্লিয়াস দিয়ে ডিএনএকে কাটা যায়। ডিএনএর কোনো একটা অংশ রেস্ট্রিক্টেড এন্ডোনিউক্লিয়াস, এটা একটা উৎসেচক। স্মিথ এবং ন্যাথাম প্রথম আবিষ্কার করেছিলেন এরকম একটা উৎসেচক, সেটার নাম হচ্ছে EcoR1। পরে আরও আবিষ্কার হয়েছে, HE3, HEM3, HIND3-1, প্রচুর আবিষ্কার হয়েছে। এটা প্রথম আবিষ্কার করেছিলেন এবং তার জন্য নোবেল প্রাইজ পেয়েছিলেন ওরা। 1970 সালে আবিষ্কার করেছিলেন, 78 সালে নোবেল প্রাইজ পেয়েছিলেন। আরবার নামে আরেকজন বিজ্ঞানী ওনাদের সাথে যুক্ত ছিলেন। তো স্মিথ এবং ন্যাথাম এই প্রথম আরই, এই আরই মানে রেস্ট্রিক্টেড এন্ডোনিউক্লিয়াস, যা ডিএনএর নির্দিষ্ট অংশকে কাটবে। এবার এই নির্দিষ্ট অংশকে কাটা, এবং অনেক রকমের আরই পাওয়া যায়, RE1 টাইপ, RE2 টাইপ, RE3 টাইপ, বহু রকমের হয়। এই 2 টাইপ আরইটা প্যালিন্ড্রোম সিকোয়েন্সকে কাটে। প্যালিন্ড্রোম মানে সামনে থেকে পড়লে যা, পেছন থেকেও পড়লে তাই, সে প্যালিন্ড্রোম সিকোয়েন্সকে কাটবে। দেখা যাক প্যালিন্ড্রোম সিকোয়েন্সে কীভাবে কাটে। তাহলে একটা আমরা ডিএনএ সিকোয়েন্স দেখাচ্ছি, এখানে GAATTC, এখানে ঠিক উল্টো, GAATTC। এটা একটা প্যালিন্ড্রোম সিকোয়েন্স, এদিকে 5', এদিকে 3', এদিকে 5', এদিকে 3'। এই RE2 টাইপটাই প্যালিন্ড্রোম সিকোয়েন্সকে কাটে। এবং এই আরই বা রেস্ট্রিক্টেড এন্ডোনিউক্লিয়াস যে অংশে কাটবে, যে অংশ, সেই অংশটার নাম হচ্ছে রেস্ট্রিকশন সাইট। রেস্ট্রিকশন সাইট। এবং দুরকমভাবে কাটে আরই। কোনো আরই স্টিক মানে হচ্ছে তোমার আঠালো প্রান্ত তৈরি করে, স্ট্যাগার্ড এন্ড বলা হয়, আঠালো প্রান্ত। এই অংশ কাটবে, স্টিকি বা স্ট্যাগার্ড তৈরি করবে। আর একটা হচ্ছে ভোঁতা প্রান্ত, ব্লান্ট এন্ড। যদিও ভোঁতা প্রান্ত আবার উৎসেচকের সাহায্যে আঠালো প্রান্ত তৈরি করা যায়। যেমন EcoR1, এই আঠালো প্রান্ত, এটা আমি EcoR1 এর সিকোয়েন্স দেখালাম। HE3 সিকোয়েন্স ধরলাম GGCC, GGCC,
সিসি, এটা 5' থেকে 3', এটা 5' থেকে 3'। ইকোর 1 এখানে এটা ভোতা প্রান্ত করে কাটবে, হে হচ্ছে এটা 18 প্রান্ত করে কাটবে, হে 3 ভোতা প্রান্ত করে কাটবে। এইগুলো শব্দের আবার অর্থ আছে। এই প্রথম, আচ্ছা ওটাকে বলে নিই। তাহলে ইকো R1 এই জি এর এখানে কাটলো, আবার ঠিক এই প্রান্তে অর্থাৎ দুটো ডিএনএ তন্ত্রীর দুটো জায়গায় কাটবে। তাহলে পরে এর থেকে যে স্ট্র্যান্ডটা তৈরি হবে, একটা স্ট্র্যান্ড তৈরি হবে সিজি এ এ টি টি, এটা একটা তৈরি হলো। আর আরেকটা প্রান্ত তৈরি হবে জিসি এ এ টি টি। তাহলে এইরকমভাবে দুটো ফ্র্যাগমেন্ট তৈরি হলো, সেইটাকে আমরা কাজে লাগাবো। ভোতা প্রান্তে ঠিক একই জায়গাতে দুটো তন্ত্রীর একই জায়গাতে কাটবে, তাহলে তন্ত্রী দুটো এইভাবে তফাৎ হয়ে যাবে। তাহলে সিজি 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 জিসি জিসি তফাৎ হয়ে গেল। এইভাবে নির্দিষ্ট জায়গায় রেস্ট্রিক্টেড এন্ডোনিউক্লিয়াস কর্তন করবে ডিএনএ তন্ত্রীকে, এবং এইভাবে আমরা সংগ্রহ করতে পারি। ইকোরাই 1, এগুলো নামকরণের সার্থকতা একটু জেনে নাও। প্রথম লেটারটা হচ্ছে জেনাস, যার থেকে আমরা, যেমন ব্যাকটেরিয়া ইকোলাই থেকে আবিষ্কার করেছিলেন, ই কোলাই। পরের দুটো লেটার হচ্ছে ওই কোলাইয়ের দুটো শব্দ, স্পেসিসের দুটো লেটার। R1 হচ্ছে তার বিভিন্ন স্ট্রেন, অনেক রকমের স্ট্রেন থাকে, সে R1। যেমন হিমোফিলাসের এইচ, আর ইজিপ্টিকাস, হিমোফিলাস ইজিপ্টিকাস এইটা নেওয়া হলো এই। আর 3 নম্বর হচ্ছে তার সিরিয়াল নাম্বার স্ট্রেন। তো এইভাবে আমরা ডিএনএ সংগ্রহ করি এবং সেই ডিএনএকে আমরা নির্বাচন করি, প্রস্তুত করে থাকি। এটা একটা উপায় বললাম, কিন্তু এই উপায়ে ডিএনএকে নির্বাচন করা খুব কঠিন, ভীষণ কঠিন কাজ। সেই জন্যই যে জিন সেই জিন, যে কোষ সেই কোষের এমআরএনএ মানে কোডন, সেই কোডনের এমআরএনএকে আমরা বিজ্ঞানীরা নির্বাচন করে থাকি। ওই জিনের সাংকেতিক চিহ্ন মানে কোডন দেওয়া থাকে এমআরএনএ, সেই এমআরএনএ থেকে এবার ডিএনএ প্রস্তুত করার উপায় আছে, তোমরা জানো। সেই এমআরএনএতে থেকে ডিএনএ প্রস্তুত করা হয়, পরে এই অংশটা কেটে দেওয়া হয়। এই এমআরএনএ থেকে ডিএনএ, যে ডিএনএটা প্রস্তুত করা হয় সেটাকে বলা হয় সিডিএনএ, কমপ্লিমেন্টারি ডিএনএ। অর্থাৎ এর মধ্যে যে ওই জিনের সাংকেতিক কোডন, জেনেটিক কোড আমি পড়িয়েছি, সেটা অ্যামাইনো অ্যাসিডের জন্য নির্দিষ্ট যে 3টে কোডন, সেটাই দেওয়া আছে। ধরলাম ইনসুলিনের উৎপাদনকারী সে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের ওই কোষের এমআরএনএ সংগ্রহ করলাম, তাহলে ওখানে ওই এমআরএনএর মধ্যে ইনসুলিনের জন্য যে যে পলিপেপটাইড লাগবে, সেই পলিপেপটাইডের জন্য যত অ্যামাইনো অ্যাসিড দরকার সেই অ্যামাইনো অ্যাসিডের কোডন দেওয়া আছে, তার থেকে ডিএনএ তৈরি করলাম। এবার এই ডিএনএটাকেই আমার ব্যবহার করলাম, নির্বাচিত ডিএনএ, এটা একটা করা হয়। আর একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কৃত্রিম উপায়ে ডিএনএ তৈরি করা। এই 3টি উপায়ে আমরা নির্বাচিত ডিএনএ সংগ্রহ করলাম এবং ডিএনএকে প্রস্তুত করলাম। এবার একটা ভেক্টরের মধ্যে সেটা সংগ্রহ করতে হবে। তাহলে এরপরে আমরা ডিএনএ সংগ্রহ করে ভেক্টরের মধ্যে প্রবেশ করাবো। ভেক্টর, অনেক রকমের ভেক্টর হয়, খুব কমন যেটা ব্যবহার করা হয় খুব, সেটা হচ্ছে প্লাজমিড, ব্যাকটেরিয়াল প্লাজমিড। ব্যাকটেরিয়ার নিজস্ব ক্রোমোজোমের বাইরে আরেকটি ক্রোমোজোম আছে, যেটা জেনেটিক্যাল জিনের যে, ওরা শতভাবে রেপ্লিকেট করতে পারে, অটো রেপ্লিকেটিং, কিন্তু যে বিভিন্ন রকমের যে বৈশিষ্ট্য আমরা দেখি সেইগুলোর বাইরে এখানে, অর্থাৎ জীবের যে বৈশিষ্ট্য দেখি, ব্যাকটেরিয়ার যে বৈশিষ্ট্য দেখি, সেগুলোর বাইরে জিন এই ক্রোমোজোমে, এটাকে বলে এক্সট্রা ক্রোমোজোম,
এবং এটা দু রকমের হয় এই প্লাজমিডগুলো, একটা এফ প্লাজমিড হয় যেটা ফার্টিলিটি ফ্যাক্টর থাকে, আর একটা হচ্ছে আর প্লাজমিড হয় যেটা রেজিস্ট্যান্ট জিন থাকে। তো এইরকম প্লাজমিড ব্যবহার করা যায় ভেক্টর হিসাবে। সেটা অনেক রকমের প্লাজমিড আছে। ব্যাকটেরিয়ার প্লাজমিড যেটাকে আমরা বলি, মূলত এই ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। ইকোলাই প্রথম ব্যাকটেরিয়া ইকোলাই দেহ থেকে এরকম প্লাজমিড বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন, সেগুলো প্রসঙ্গে আসছি আমি। তো সেই প্লাজমিড ক্লোনিং ভেক্টর এই রকম ভেক্টর যেটা 15 কিলো বেস দ্বারা তৈরি। এবারে ফাজ, এরকম ভাইরাসের ডিএনএকেও ব্যবহার করা হয় ভেক্টর হিসাবে, তার নাম হচ্ছে ফাজ ক্লোনিং ভেক্টর। সেটা 24 কিলো বেস যুক্ত, মানে নিউক্লিওটাইড যুক্ত। এছাড়া ব্যাকটেরিয়ার প্লাজমিড আর ফাজের কস অংশটা নিয়ে যুক্ত করে এক ধরনের ভেক্টর তৈরি করা হয়েছে, তাকে বলে কসমিড ক্লোনিং ভেক্টর। এর মধ্যে 28 থেকে 45 কিলো বেস অর্থাৎ যুগ্ম পেয়ার নিউক্লিওটাইড সিকোয়েন্স থাকে। আর বড় ভেক্টরের মধ্যে আছে ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, কৃত্রিম ক্রোমোজোম তৈরি করা হয় যেটা 350 কিলো বেস যুক্ত। আর হচ্ছে আরও বড় ভেক্টর, সেটা হচ্ছে ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। এই ভেক্টরগুলোকে ব্যবহার করে তাহলে সে ভেক্টরের মধ্যে ডিএনএর এরকম ধরো একটা ভেক্টর, এরকম বহুল ব্যবহারকারী ভেক্টর বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন। তাদের মধ্যে একটা PBR322, এটা খুব প্রথম আবিষ্কৃত ভেক্টর এবং এটার নামকরণের সার্থকতা পি ফর প্লাজমিড, বিআর ফর বলিভিয়ার, বিজ্ঞানীর নাম বলিভিয়ার, আর ফর রড্রিগেজ, এবং তার সিরিয়াল নাম্বার হচ্ছে 322। এই ভেক্টর 6462 বেস পেয়ার সম্পন্ন এবং এটা অনেক রকমের রেস্ট্রিকশন সাইট থাকে, 40 রকমের রেস্ট্রিকশন সাইট। অর্থাৎ ওখানে ইকোরাই ব্যবহার করা যাবে, হাইন ব্যবহার করা যাবে, বেম ব্যবহার করা যাবে, এরকম 40 রকমের রেস্ট্রিকশন সাইট থাকে। এছাড়া অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন জিন প্রতিরোধী জিন থাকে ব্যাকটেরিয়া। অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন যে রাসায়নিক বস্তু, সেই প্রতিরোধী জিন থাকে। এরকম একটা ভেক্টর বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন। এছাড়া আরও বহুল ব্যবহৃত একটা ভেক্টরের নাম বলছি PUC18, পি ফর প্লাজমিড, ইউসি মানে ইউনিভার্সিটি ক্যালিফোর্নিয়া, এবং 18, 19 এগুলো তার সিরিয়াল নাম্বার। সেটা 2689 বেস পেয়ার সম্পন্ন এবং সেখানে প্রায় 14টি রেস্ট্রিকশন সাইট থাকে এবং LAC-Z জিন থাকে। এছাড়া অ্যাম্পিসিলিন রেস্ট্রিকশন সাইট থাকে। তাহলে এইবার আমরা যে ডিএনএটা আমরা সংগ্রহ করলাম, প্রয়োজনীয় ডিএনএ, ধরলাম এইটুক হচ্ছে প্রয়োজনীয় ডিএনএ, আমাদের আকাঙ্ক্ষিত ডিএনএ, সেটা আবার ভেক্টরের দেহে প্রবেশ করতে হবে। তাহলে ভেক্টরের দেহে প্রবেশ করতে গেলে আবার ভেক্টরের দেহে রেস্ট্রিক্টেড টেন্ডোনিউক্লিয়াস দিয়ে এই অংশটুকু কাটতে হবে, কেটে এবার এই অংশটা বসিয়ে দিতে হবে। তাহলে এই অংশটা হয়ে গেল ভেক্টর অর্থাৎ প্লাজমিডের ডিএনএ, আর এই অংশটা হয়ে গেল আমাদের আকাঙ্ক্ষিত ডিএনএ। সুতরাং এই ডিএনএর নাম তখন রিকম্বিনেন্ট ডিএনএ, এবং এই প্রক্রিয়ার নাম রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এটাই ম্যাক্সিমাম ব্যবহৃত হয়। এবার একদম সোজা, এবারে নির্বাচিত জিন আমরা পেয়ে গেলাম। আমরা নির্বাচিত জিনকে প্রস্তুত করলাম, আমরা সেই প্রস্তুতকারী জিনকে ভেক্টরের মধ্যে আমরা প্রবেশ করালাম। এবার পরবর্তী ধাপগুলো সোজা। এবার ভেক্টরকে পোষক দেহ মানে সেই ব্যাকটেরিয়ার দেহ হতে পারে। তাহলে এই ভেক্টরকে পোষক দেহে রিকম্বিনেন্ট ডিএনএ সমেত এইটাকে আমরা পোষক দেহে প্রবেশ করালাম। পোষক দেহে প্রবেশ করার পর এবার পোষক দেহকে, সেটা ব্যাকটেরিয়া হতে পারে, ইস্ট হতে পারে, অন্য কোষ হতে পারে, এবার তাকে
ক্লোনিং করার সুযোগ দিতে হবে। এবার সেই ব্যাকটেরিয়া কোষকে এবার তার মিডিয়াম দিয়ে ক্লোনিং করা যেতে পারে, অর্থাৎ 30 মিনিটে ব্যাকটেরিয়া বিভাজিত হয়। তাহলে আমরা যদি কয়েকদিন রেখে দিই তাহলে লক্ষ লক্ষ এরকম ব্যাকটেরিয়া এবং ক্লোনিং ভেক্টর তৈরি হয়ে যাচ্ছে, যেটা আমরা রিকম্বিনেন্ট ডিএনএ হিসাবে উৎপন্ন করেছি। এছাড়া বায়োরিঅ্যাক্টর আছে, স্টার্ট বায়োরিঅ্যাক্টর আছে, সেখানেও দেওয়া যেতে পারে। সে প্রচুর পরিমাণ তার সংখ্যা বৃদ্ধি হবে। সংখ্যা বৃদ্ধির পর তারপরে এই কোষকে নির্বাচন করে, এই রিকম্বিনেন্ট ডিএনএকে নির্বাচন করে সেটাকে পরিশ্রুত করে, তাহলে এখান থেকে এই জিন, যে আকাঙ্ক্ষিত জিনের যে প্রোডাক্ট, সেই আকাঙ্ক্ষিত জিনের প্রোডাক্ট, সেই বস্তুটা আমরা সংগ্রহ করতে পারব। এইভাবে ডিএনএ, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি, যেটাকে জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে কোনো আকাঙ্ক্ষিত জিন সংখ্যায়, লক্ষ লক্ষ সংখ্যায় আকাঙ্ক্ষিত জিনও নিতে পারি আমরা, যেটা ভ্যাকসিনের ক্ষেত্রেও আমরা করি এরকমভাবে, অথবা তার থেকে নিঃসৃত বস্তু, প্রোডাক্ট, সেটাও আমরা সংগ্রহ করতে পারি এবং বিশুদ্ধকরণের পর সেটা আমরা বাজারে ছাড়তে পারি। এইভাবে আমরা তাহলে এই প্রসেসটা শিখলাম, জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের প্রসেস। এবার অ্যাপ্লিকেশান, এই অ্যাপ্লিকেশানের সাথে হিউম্যান ইনসুলিন এবং ভ্যাকসিন, জিন থেরাপি, এগুলো কী করে আবিষ্কার হলো বা কী করে উৎপন্ন হলো সেটা আমরা শেখাবো। ঠিক আছে? তাহলে আমরা এবার অ্যাপ্লিকেশানে, অর্থাৎ হেলথ এবং এগ্রিকালচারে প্রচুর অ্যাপ্লিকেশান আছে। ওষুধ তৈরি তো এখন বায়োটেকনোলজির একটা বিশাল অবদান। আমরা যে পপুলার জিনিসগুলো এখানে শেখাবো সেটা হচ্ছে ভ্যাকসিন তৈরি, সেটা হচ্ছে ইনসুলিন, হিউম্যান ইনসুলিন তৈরি, ইন্টারফেরন তো এখন প্রচুর উৎপন্ন হচ্ছে, যেটা ভাইরাসের কে প্রতিরোধ করে। এছাড়া আমরা বিভিন্ন রকমের অ্যানিম্যাল প্রোটিন যে খাই সেগুলো সব বায়োটেকনোলজির। আমরা বিভিন্ন রকমের যে গরু, হাই ইল্ডিং যে গরু উৎপন্ন হচ্ছে, অর্থাৎ বেশি দুধ দেয়, সেগুলো সব বায়োটেকনোলজি। আমরা বিভিন্ন রকমের প্ল্যান্ট পাই, পেস্ট রেজিস্ট্যান্ট প্ল্যান্ট, উইড রেজিস্ট্যান্ট প্ল্যান্ট, ভাইরাস রেজিস্ট্যান্ট প্ল্যান্ট। আমরা বাজারে যে টমেটো, মোটা চামড়ার টমেটো, ফ্লেভার স্যাভার যে জিন দেওয়া আছে সেটা পাই। আমরা গোল্ডেন রাইস পাই, অর্থাৎ বেশি ক্যারোটিনযুক্ত গোল্ডেন রাইস, সেটা পাই। আমরা বিভিন্ন বিনস পাই, আমরা আলু পাই, আমরা অনেক রকমের প্রোডাক্ট পাই যেগুলো জৈব প্রযুক্তিবিদ্যার প্রয়োগ। এবার আমাদের দুটো জিনিস আমরা এখানে শেখাবো, সেটা হচ্ছে হিউম্যান ইনসুলিন, ভ্যাকসিন এবং জিন থেরাপি, আর হচ্ছে বিটি, মডিফাইড অর্গানিজম, সেটা আমরা শেখাবো। হিউম্যান ইনসুলিন তৈরি করার জন্য জৈব প্রযুক্তি যে ব্যবহার করা হয়, আমি আগেই বলেছিলাম, আগে বহু পূর্বে আমরা যে ইনসুলিন, আমাদের তোমরা জানো যে ডায়াবেটিস, যে মেলিটাস যে রোগটা, যেটাকে শর্করা রোগ বলা হয়, সেই শর্করা রোগের কারণ হচ্ছে যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অগ্নাশয়ের যে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স আছে, তার বিটা কোষ ইনসুলিন তৈরির জন্য দায়ী। তাহলে সেই বিটা কোষের ইনসুলিন উৎপাদনকারী জিন যার নষ্ট থাকে বা কার্যক্ষমতা হারিয়ে যায়, তার ইনসুলিন তৈরি হয় না, যার ফলে শর্করা, অর্থাৎ যে গ্লুকোজ, সেটা গ্লাইকোজেনে কনভার্সন হয় না, রক্তে অতিরিক্ত শর্করা থাকে, তাকে বলে সুগার রোগ। এবার হিউমিলিন আবিষ্কার হওয়ার পর, অর্থাৎ হিউম্যান ইনসুলিনকে হিউমিলিন বলা, আমেরিকার একটা কোম্পানি, সে ইলি লিলি কোম্পানি, সে প্রথম আবিষ্কার করেছিলেন। এবং সেটা আবিষ্কার করার পর আমরা মানুষের দেহ থেকে নির্বাচিত জিন, সেই জিনের প্রোডাক্ট ইনসুলিন আমরা গ্রহণ করি। তাহলে সেই ইনসুলিন কি করে তৈরি হয়? ইনসুলিনের জন্য 3টে পলিপেপটাইড থাকে, এ আলফা পলিপেপটাইড, বিটা পলিপেপটাইড, যেটাকে এ পলিপেপটাইড, বি পলিপেপটাইড আর সি পলিপেপটাইড। এ পলিপেপটাইড আর বি পলিপেপটাইড ডাইসালফাইড বন্ড দিয়ে যুক্ত থাকে, কিন্তু সি পলিপেপটাইডটা যখন বিটা, আইলেটস অফ বিটা ল্যাঙ্গারহ্যান্সের কোষ থেকে যখন খরিত হয় তখন এটা নষ্ট হয়ে যায়। তাহলে এ পলিপেপটাইড উৎপন্নকারী জিন আর বি পলিপেপটাইড উৎপন্নকারী জিনকে আমরা সংগ্রহ করতে হবে। এই পলিপেপটাইড উৎপন্নকারী জিনকে আমাদের সংগ্রহ করতে হবে। তাহলে একই ধাপ। তাহলে প্রথমে এ পলিপেপটাইড উৎপন্নকারী জিনকে সংগ্রহ করলাম, আর একটা উপায়ে বি পলিপেপটাইড উৎপন্নকারী জিনকে আমরা সংগ্রহ করলাম। তাহলে এ পলিপেপটাইড সংগ্রহ করব কি করে? তাহলে এটা অনেক উপায় আছে, কিন্তু সোজা উপায় হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ, সে বিটা কোষের মধ্য থেকে এমআরএনএ সংগ্রহ করব। তাহলে এমআরএনএ সংগ্রহ করলে, তাহলে এই এমআরএনএর মধ্যে এই এ পলিপেপটাইড এর জন্য যে নির্বাচিত যে
প্রয়োজনীয় যে অ্যামাইনো অ্যাসিডগুলো, সেই অ্যামাইনো অ্যাসিডগুলোর কোড দেওয়া আছে। আবার ঠিক একই রকমভাবে বি পলিপেপটাইডের জন্য যে নির্দিষ্ট জিনটা আছে, তাহলে সেই নির্দিষ্ট জিন বা ডিএনএ, তাহলে সে এমআরএনএর মধ্যে সেই সাংকেতিক তার কোডনগুলো দেওয়া আছে। তাহলে সেইগুলো থেকে আমরা এই সিডিএনএ, যেটা আমরা আগেই শিখিয়েছি, কমপ্লিমেন্টারি ডিএনএ, এমআরএনএ থেকে উৎপন্নকারী সিডিএনএ অর্থাৎ কমপ্লিমেন্টারি ডিএনএ উৎপন্ন করে অর্থাৎ সেই জিনটা আমরা নির্বাচিত করব এবং চিহ্নিত করব এবং সংগ্রহ করব। তাহলে এ পলিপেপটাইড জিন আলাদা করে উৎপন্নকারী জিন, বি পলিপেপটাইড উৎপন্নকারী জিন আমরা সংগ্রহ করলাম। এইবার এই সংগ্রহ করে এই জিনটা এবার তাহলে আমরা ভেক্টরের মধ্যে একদম সোজা, দেখো একবার ওই প্রয়োগটা শিখিয়ে দিয়েছি, তারপরে আর কোনো অসুবিধা নেই। এই প্রয়োগটা শিখে গেলে আর কোনো অসুবিধা নেই। এবার এ পলিপেপটাইডের জন্য একটা ভেক্টর আমরা নির্বাচন করলাম, বি পলিপেপটাইডের জন্য ভেক্টর আমরা একটা নির্বাচন করলাম। প্লাজমিড, মূলত প্লাজমিড ক্লোনিং ভেক্টর। ক্লোনিং কথাটার অর্থ কি? সে নিজে নিজেই ক্লোন তৈরি করতে পারে, সেই জন্য ক্লোনিং। সেই জন্য আমরা 5 রকমের বললাম: প্লাজমিড ক্লোনিং ভেক্টর, ফাজমিড ক্লোনিং ভেক্টর, কসমিড ক্লোনিং ভেক্টর, বিএসি ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ওয়াইএসি ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম। তোমরা বই থেকে এবার দেখে মিলিয়ে নিতে পারো। এইবার এটার মধ্যে আমরা তাহলে এখানে আবার ভেক্টরকে আরই দিয়ে কাটতে হবে। আরই তোমরা জেনে গেছো রেস্ট্রিক্টেড টেন্ডোনিউক্লিয়াস, যারা নির্দিষ্ট অংশেই কাটবে। সেটা দুরকমভাবে কাটে, একটা স্টিকি এন্ড বা স্ট্যাগার্ড এন্ড তৈরি করে, আর একটা হচ্ছে ভোঁতা প্রান্ত। আবার রিপিট করে দিচ্ছি, এটা রিভিশন হয়ে যাচ্ছে। তাহলে সেইভাবে কেটে ওই অংশটুক বের করে দেবো। তাহলে এবার এ পলিপেপটাইডের যে সংগ্রহকারী জিনটা এখানে প্রবেশ করাবো, বি পলিপেপটাইডের সংগ্রহকারী জিনটা প্রবেশ করাবো। তাহলে এটাও রিকম্বিনেন্ট ডিএনএ, এটাও রিকম্বিনেন্ট ডিএনএ। এবার তোমরা তার পরের ধাপ জানো, এটাকে পোষক দেহের মধ্যে এটাকে প্রবেশ করাবো, এটাকে পোষক দেহের মধ্যে প্রবেশ করাবো। পোষক দেহের মধ্যে প্রবেশ করানোর 5টি উপায় আছে। 5টি উপায় আছে। ট্রান্সফেকশন প্রক্রিয়া একটা, ইলেকট্রোফোরেশন একটা। ট্রান্সফেকশন হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে রেখে এবার তাপমাত্রার হেরফের করলে এটা অটোমেটিক্যালি ঢুকে যাবে। ইলেকট্রোফোরেশন মানে কি? বিদ্যুৎ পরিচালনা করলে এটা অটোমেটিক্যালি ভেতরে ঢুকে যাবে। এবার লাইপোজোম মিডিয়েটেড, অর্থাৎ একটা লিপিড মলিকুলের সাহায্যে ঢুকিয়ে দেওয়া যায়, ওটাকে বলা হয় লাইপোজোম মিডিয়েটেড। এটা মাইক্রো ইঞ্জেকশান, খুব ক্যাপিলারি, একদম ক্যাপিলারি সিরিজ দিয়ে ওর মাথায় এটা রেখে সেটাকে এর মধ্যে ঢুকিয়ে দেওয়া যায়, এটা বলে মাইক্রো ইঞ্জেকশান। জিনগান প্রক্রিয়া আছে, সোনা বা টাংস্টেন আবরণ দিয়ে এবার এই একটা বন্দুকের মতন জিনিস আছে, সেটা দিয়েও কিন্তু ঢোকানো যায়। 5 উপায়ে ঢোকানো যায়। কি কি বললাম? ট্রান্সফেকশন, আবার রিভিশন দিচ্ছি। ট্রান্সফেকশন প্রক্রিয়া আছে, ইলেকট্রোফোরেশন আছে, লাইপোজোম মেডিয়েটেড আছে, আর কি বললাম? মাইক্রো ইঞ্জেকশান আছে ক্যাপিলারি পিপেটের মাধ্যমে, মাইক্রো ইঞ্জেকশান। আর কি বললাম? জিন গান টেকনিক। এই 5টি উপায়ে, 5টি যেমন ভেক্টরের নাম বললাম, তেমন ভেক্টরকে অর্থাৎ রিকম্বিনেন্ট ভেক্টর। এটা কেন রিকম্বিনেন্ট ভেক্টর বলছো? অর্থাৎ এখানে পলিপেপটাইডের জিন আছে আর ভেক্টরের জিন আছে, সেই জন্য এটা আবার বলছি রিকম্বিনেন্ট। এই জন্য এটার নাম হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি। এবার এর মধ্যে আমরা পোষক দেহে প্রবেশ করাবো। তাহলে পোষক দেহের নিজস্ব ক্রোমোজোম আছে, আর এই রিকম্বিনেন্ট এই জিনিসটা প্রবেশ করালাম। বাস, এবার পোষক দেহটাকে তুমি এবার বৃদ্ধি ক্লোনিংয়ের জন্য ব্যবস্থা করে দাও, সেটা ওর মিডিয়ামে ব্যবস্থা করে দাও, স্টার্ড বায়োরিয়াক্টরের মধ্যে ব্যবস্থা করে দাও। হাজার হাজার লক্ষ লক্ষ এবার সেই ব্যাকটেরিয়া তৈরি হবে, এবং তার মধ্যে এই অর্থাৎ আরডিএনএ অর্থাৎ রিকম্বিনেন্ট ডিএনএ, এই এ পলিপেপটাইড যুক্ত এবং বি পলিপেপটাইড যুক্ত। এবার সেটাকে সংগ্রহ করতে হবে, এবং এটাকে সংগ্রহ করে এ পলিপেপটাইড তোমাকে সংগ্রহ করতে হবে। এবার বি পলিপেপটাইড তোমাকে সংগ্রহ করতে হবে। হাজার হাজার লক্ষ লক্ষ এ পলিপেপটাইড তৈরি হবে, লক্ষ লক্ষ বি পলিপেপটাইড তৈরি হবে, এবং এ পলিপেপটাইড আর বি পলিপেপটাইড দিয়ে বন্ড করিয়ে দিয়ে এবার হিউম্যান ইনসুলিন তৈরি হয়ে যাবে। ব্যাস, অর্থাৎ দুটো জিন সংগ্রহ করলে, দুটো জিনকে রিকম্বিনেন্ট ডিএনএ করলে, তার মধ্যে এবার পোষক দেহে প্রবেশ করালে, পোষক দেহের বৃদ্ধি করালে, পোষক দেহের বৃদ্ধি মানে তোমার এই জিনের বৃদ্ধি,
এই জিন থেকে এবার যে পলিপেপটাইড উৎপন্ন হলো সেটাকে তুমি সংগ্রহ করো, সেটাকে বিশুদ্ধকরণ করো, পরিশ্রুত করো, বাজারে ছেড়ে দাও। ঠিক একই উপায়ে এবার একটা জেনে গেছে মানে সব একই উপায়। এবার ভ্যাকসিন কী করে তৈরি করব? তাহলে ভ্যাকসিন তৈরি করব, তাহলে ভ্যাকসিন মানে হচ্ছে আমাদের যে রোগ সৃষ্টিকারী অ্যান্টিজেন, সেটা ভাইরাস হতে পারে, ব্যাকটেরিয়া হতে পারে, সেটা অণুজীব হতে পারে, যে রোগ সৃষ্টি করে, অর্থাৎ যে অ্যান্টিজেনটা প্রবেশ করে সেই অ্যান্টিজেনের প্রতিরোধী কিছু তৈরি করা। তাহলে রোগ সৃষ্টিকারী জীব ভ্যাকসিন তৈরি করছি আমরা। তাহলে রোগ সৃষ্টিকারী জীব, ভাইরাস হোক, ব্যাকটেরিয়া হোক, তার অ্যান্টিজেন উৎপন্ন জিন বা ডিএনএটাকে আমাদের সংগ্রহ করতে হবে। অ্যান্টিজেন উৎপন্নকারী জিন বা ডিএনএ সংগ্রহ করে এবার ডিএনএ সিনথেসাইজার দিয়ে এবার একটা ডিএনএ, সিডিএনএ, আমরা ওটাকে সিডিএনএ বলি। তাহলে সেই সিডিএনএ, ওটার এমআরএনএ তৈরি করা যায়, ওখান থেকে এমআরএনএ নেওয়া যায়। অথবা সেই অ্যান্টিজেন উৎপন্নকারী সেই জিন, বৈশিষ্ট্যকারী সেই জিনটা, সেটা সংগ্রহ করলাম, ওখান থেকে সিডিএনএ তৈরি করলাম। এবং সেই সিডিএনএ তৈরি করার পর এক উপায়, আবার সেই এক উপায়, আবার তুমি ভেক্টরের মধ্যে প্রবেশ করলে। এবার ভাইরাস মেডিয়েটও হতে পারে, এই ভেক্টর অংশ ভাইরাসের মধ্যে দিয়েও আমরা, ভ্যাকসিনিয়া ভাইরাস দিয়েও আমরা এটা তৈরি করি, অথবা অন্য কোনো ভেক্টরের মধ্যে দিলে সেই অ্যান্টিজেন উৎপন্নকারী জিনটা, সেই ভেক্টরের মধ্যে দিয়ে সেই ভেক্টরকে আবার পোষক দিয়ে তৈরি করলে আবার ওই 5 উপায় যে কোনো একটা উপায় ব্যবহার করো। তাহলে সেটা দিয়ে এবার তুমি আবার দিলে, তাহলে অ্যান্টিজেন উৎপন্নকারী জিন, তাহলে এই পোষক দেহকে এবার তো প্রচুর পরিমাণে তুমি অণুজীবের সেই বৃদ্ধি ঘটিয়ে সেই অ্যান্টিজেনটাকে সংগ্রহ করো এবং সংগ্রহ করে সেটাকে ভ্যাকসিন হিসাবে তৈরি করা। এইভাবে জিন থেরাপি, অর্থাৎ আর একটা উপায় আছে জিন থেরাপি। এই বায়োটেকনোলজির উপায়ে আমরা জিন থেরাপি, অর্থাৎ আমাদের কোনো রোগ, সে কোনো রোগকে আমরা এই জিন থেরাপির মাধ্যমে আমরা কিন্তু সেটা সংশোধন করতে পারি। অর্থাৎ যে কোনো কোষ, অর্থাৎ সেই রোগ, আমরা সেই কোষের মধ্যে সেই ভালো জিন, যেটা সুস্থ জিন, সেটাকে প্রবেশ করাতে পারি। তাহলে সেই সুস্থ জিন সেই প্রোডাক্টটা আমাদেরকে দিবে। অথবা আমরা আরেকটি খুব সুন্দর উপায় আছে, সিভিয়ার কম্বাইন ইমিউনোডেফিসিয়েন্সি নামে এক রকমের রোগ আছে, যে রোগে টি লিম্ফোসাইট উৎপন্ন হয় না। এডিএ যে এনজাইমটা, সেই এনজাইমটা অভাবের জন্য, এডিএ এনজাইমের অভাবের জন্য টি লিম্ফোসাইট উৎপন্ন হয় না। এবার আমরা কি করব? তাহলে আমরা জিন থেরাপি, প্রযুক্তিবিদ্যার সাহায্যে আমরা জিন থেরাপি দিয়ে সেই যে সিভিয়ার কম্বাইন ইমিউনোডেফিসিয়েন্সি যারা রোগে ভুগছে তারা বেশি দিন বাঁচে না। কেন? টি লিম্ফোসাইট যদি বি লিম্ফোসাইটকে উদ্দীপ্ত করে, বি লিম্ফোসাইটকে উদ্দীপ্ত করলে বি লিম্ফোসাইট অ্যান্টিবডি তৈরি করে। যদি টি লিম্ফোসাইট তাদের দেহে না থাকে তাহলে বি লিম্ফোসাইট উদ্দীপিত হবে না। যদি বি লিম্ফোসাইট উদ্দীপিত না হয়, অ্যান্টিবডি তৈরি হবে না, অর্থাৎ তার দেহে সিভিয়ার কম্বাইন ইমিউনোডেফিসিয়েন্সি, অর্থাৎ তাদের দেহে অনাক্রমতার অভাবে ভুগবে। তাহলে কি করে আমরা এটা থেরাপি করব? তাহলে টি লিম্ফোসাইটকে পরিণতই হতে দিচ্ছে না। কেন? না এডিএ এর অভাব। তাহলে এডিএ জিন সংগ্রহ করব, এডিএ জিন সংগ্রহকারী জিনটাকে আমরা, যেটা এতক্ষণ ধরে শেখালাম, এই জিনটাকে আমরা সংগ্রহ করব। সংগ্রহ করে যে ব্যক্তি এইটাতে সাফারিং হচ্ছে তার একটা অপরিণত টি লিম্ফোসাইট, অপরিণত, সেটা কেন বলছি, অপরিণত টি লিম্ফোসাইট সংগ্রহ করব। আর এডিএ জিনের সাথে ভাইরাস, ভ্যাকসিনিয়া ভাইরাস, সেই ভাইরাসকে অ্যাটাক করিয়ে দেবো। তাহলে এর সাথে অ্যাটাক করলে ভাইরাসের দেহে এডিএ জিনটা প্রবেশ করবে। এবার সেই ভাইরাস সহকারী এডিএ জিনটাকে আমরা অপরিণত টি লিম্ফোসাইটের সাথে জুড়ে দিলাম। তাহলে টি লিম্ফোসাইটের দেহে ওই এডিএ জিনটা ইনকর্পোরেট হয়ে যাবে। যদি ইনকর্পোরেট হয়ে যায় তার দেখার অনেক ব্যবস্থা আছে, এটা ডিটেল প্রক্রিয়া একটু বইয়ে দেখে নিও। তো সেই টি লিম্ফোসাইট যদি ওই এডিএ জিনটা টি লিম্ফোসাইটের মধ্যে ইনকর্পোরেট হয়ে যায়, তাহলে এই টি লিম্ফোসাইটগুলো এডিএ জিন তৈরি করতে পারবে। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি
এরকম টি লিম্ফোসাইট উৎপন্ন করে ইনজেকশনের মাধ্যমে সেই যারা এটা সাফার্ড হয় সিভিয়ার কম্বাইন্ড ইমিউনোডেফিসিয়েন্সি রোগে তাদের দিয়ে দিলে তারা সুস্থ বোধ করবে। এবার একটি লাস্টে দিয়ে আমরা শেষ করব জিএমও, অর্থাৎ জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম। আমি এর আগে অনেক উদাহরণ দিয়েছি, সোনালি ধান, বিটি বেগুন, বিটি তুলো, স্লেভার ফেভার টমেটো, এগুলো কি জিএমও, অর্থাৎ যে প্রয়োজনীয় বা আকাঙ্ক্ষিত জিনটি সেই ক্রপের মধ্যে ঢুকিয়ে দিয়ে নতুন প্রোডাক্ট তৈরি করা। তাহলে আমরা সেটা অনেক ইমপ্রুভড, অনেক ভালো উন্নত মানের সেই প্রোডাক্টটা পেলাম। তেমনি তোমাদের একটা উদাহরণ আছে বিটি বেগুন বা বিটি তুলো তৈরি করা। বিটি কথাটা এসেছে হচ্ছে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, একটা ব্যাকটেরিয়া। সে ব্যাকটেরিয়া এক ধরনের প্রোটিন সিক্রেশন করে, সেটার নাম হচ্ছে বিটি টক্সিন। এই বিটি টক্সিনটা বিভিন্ন রকমের পোকা, আর্থ্রোপোডা এদেরকে ধ্বংস করে, যার ফলে ওই ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস যেখানে থাকবে সেখানে এই পোকাগুলো আসতে পারবে না। এবার বিজ্ঞানীরা কি করলেন, যারা অত্যধিক এই ধরনের ইনসেক্ট অ্যাট্রাক্টেড হয় তাদের দেহে এই বিটি টক্সিনের যে জিনটা, বিটি টক্সিনকারী উৎপন্নকারী জিনটা, তাহলে বিটি একটা প্রোটিন, সেটা আমরা বলি ক্রাই প্রোটিন, এই বড় হাতের ক্রাই লিখবে, ক্রিস্টাল প্রোটিন। সেই ক্রিস্টাল প্রোটিন উৎপন্নকারী জিনকে বলা হয় ক্রাইজিন, তখন আবার ছোট অক্ষরের সি লিখবে। এই জিনটাকে আমরা ব্যাসিলাস থুরিনজিয়েন্সিসের দেহ থেকে এই ক্রাইজিনটাকে, ওই একই প্রক্রিয়া, আমি শুধু উদাহরণ দিয়ে বলে যাব, ওটা তোমাদের ডিটেল বলে দিয়েছি, এবার এগুলো সব এক প্রক্রিয়া। এই ক্রাইজিনটাকে ব্যাকটেরিয়া থুরিনজিয়েন্সিসের কাছ থেকে আমরা নিব, নিয়ে এবার ভেক্টরের মধ্যে প্রবেশ করাবো। কোন ভেক্টরে প্রবেশ করাবো? এবার একটা ভেক্টর আছে, একটা ব্যাকটেরিয়া আছে অ্যাগ্রোব্যাকটেরিয়াম থুরিনজিয়েন্সিস, সরি তুমিফেসিয়েন্স। তাহলে অ্যাগ্রোব্যাকটেরিয়াম তুমিফেসিয়েন্সের ডিএনএর মধ্যে প্রবেশ করব। কেন? অ্যাগ্রোব্যাকটেরিয়াম তুমিফেসিয়েন্স ব্যাকটেরিয়ার ডিএনএর বিশেষত্ব কি? এই ভেক্টরের বিশেষত্ব হচ্ছে এখানে একটা টিডিএনএ থাকে, ট্রান্সফার ডিএনএ। এই ব্যাকটেরিয়া যে উদ্ভিদকে অ্যাটাক করবে সেই উদ্ভিদের দেহে ক্রাউন গল নামে এক রকমের টিউমার তৈরি করবে, ক্রাউন গল। এই ক্রাউন গল টিউমারের জন্য দায়ী হচ্ছে টিডিএনএ। তাহলে আমরা এবার কি করব পদ্ধতিগতভাবে? তাহলে বিটি টক্সিন উৎপন্নকারী যে জিনটা ক্রাইজিন, সেই ক্রাইজিনটায় টিডিএনএ অর্থাৎ এই ভেক্টরের মধ্যে আমরা সেই ক্রাইজিনটা বা বিটি টক্সিন উৎপন্নকারী জিনটাকে আমরা ইনকর্পোরেট করব, যে প্রক্রিয়ায় বলে দিলাম অনেক প্রক্রিয়া, ওটাকেই তখন রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি বলবো। উপায় এটা দেওয়ার পর তাহলে বাইরে নিয়ে আসলাম, টিডিএনএটাকে আগে বাইরে নিয়ে আসলাম, বাইরে নিয়ে এসে এটাকে ইনকর্পোরেট করলাম, তারপরে অ্যাগ্রোব্যাকটেরিয়াম তুমিফেসিয়েন্স ব্যাকটেরিয়ার দেহের মধ্যে এটা আবার প্রবেশ করলাম। 5টা উপায় আছে বলে দিয়েছি। এইবার এই ব্যাকটেরিয়াটাকে দিয়ে আমি উদ্ভিদকে অ্যাটাক করিয়ে দেবো। তাহলে কোন উদ্ভিদকে? বিটি বেগুন, ধরো বেগুন গাছকে, বিটি তুলো মানে তুলো গাছকে অ্যাটাক করিয়ে দেবো। তাহলে সেই তুলো গাছ বা বেগুন গাছে এবার ক্রাউন গল বা টিউমার তৈরি হবে। এবার এই টিউমারের কোষগুলো নিব, টিউমারের কোষগুলো নিয়ে টিস্যু কালচার করে ওর মধ্যে বিটি টক্সিন ক্রাইজিন প্রবেশ করা আছে সেই কোষকে সিলেক্ট করব এবং সেখান থেকে টিস্যু কালচার টেকনিকে মূল কাণ্ড তৈরি করব। মূল কাণ্ড তৈরি করলে এখান থেকে যে বেগুন গাছ বা যে তুলো গাছ উৎপন্ন হবে তার মধ্যে বিটি টক্সিন উৎপন্নকারী ক্রাইজিন থাকবে, সেই জন্য ওই বেগুন গাছের কোনো রোগ হবে না, ওই তুলো গাছের কোনো রোগ হবে না। এটা হচ্ছে বিটি। এবং এই উৎপন্নকারী যেহেতু তার
জেনেটিক সিকোয়েন্সের মডিফিকেশান হলো, সেই জন্য তার নাম হচ্ছে জিএমও। তাহলে একই উপায়ে আমরা অ্যানিমেল, যেটাকে আমরা ট্রান্সজেনিক অ্যানিমেল বলি, ট্রান্সজেনিক অ্যানিমেল, তাহলে প্রোডাক্টটাকে বলছি ট্রান্সজেনিক অ্যানিমেল। ওরকম জিন একটা ট্রান্সফার করব, যে জিনটা অধিক দুধ উৎপাদনকারী আমরা প্রাণী তৈরি করতে পারি, অধিক মাংস উৎপাদনকারী প্রাণী তৈরি করতে পারি, অধিক ডিম উৎপন্নকারী প্রাণী তৈরি করতে পারি। এছাড়া মানুষের প্রয়োজনে জিনের ব্যবহারের জন্য ইঁদুরের দেহেও সেগুলো ট্রান্সজেনিক ইঁদুর তৈরি করা হয়, যে মানুষের দেহে জিনের কি ব্যবহার আছে সেটা জানার জন্য। তো এইরকম ট্রান্সজেনিক অ্যানিমেলকে মধ্যে জিন প্রবেশ করা হয়, যে জিনটা প্রবেশ করানো হয় তাকে বলা হয় ট্রান্সজিন, আর এই প্রক্রিয়ার নামকে বলা হয় ট্রান্সজেনেসিস। তাহলে একই উপায়, অর্থাৎ যে জিনটা, সেই জিনটাকে কালেক্ট করব, কালেক্ট করে এবার যখন সেই প্রাণীটা তার যে প্রোনিউক্লিয়াস, পুং প্রোনিউক্লিয়াস, 3 প্রোনিউক্লিয়াস দুটোই হ্যাপ্লয়েড, এবং যে কোনো একটা ক্রোমোজোমের মধ্যে সেই জিনটা প্রবেশ করবো। ইঁদুর হলে পরে ইঁদুরের প্রয়োজনীয় সেই জিনটা। এবার মাংস উৎপাদনকারী যদি কোনো প্রাণী তৈরি করতে চাই, তাহলে মাংস উৎপাদনকারী সেই জিনটা। যদি দুধ উৎপাদনকারী আমরা যে গরু তৈরি করি, সেটার জন্য সেই জিনটা, বা ডিম উৎপাদনকারী সেই জিনটা আমরা ইনকর্পোরেট করব। জাইগোট হলো, জাইগোটে সেই জিনটা কিন্তু প্রবেশ করলো। এবার জাইগোট এবার তৃতীয় ধাত্রীমা বলি আমরা, তার দেহে তার জরায়ের মধ্যে যদি আমরা দিয়ে দিই, তাহলে পরে সেখানে যে ভ্রূণ উৎপন্ন হবে, সেই ভ্রূণ তাহলে পরে এবার নতুন মডিফাইড জিএমও, যেটাকে জেনেটিক্যালি মডিফাইড অ্যানিমেল তৈরি করলো। তাহলে জেনেটিক্যালি মডিফাইড আমরা জিনকে ট্রান্সফার করিয়ে আমরা প্ল্যান্ট তৈরি করলাম, যেটা বিটি বেগুন, বিটি তুলো, ফ্লেভার সেভার টমেটো, গোল্ডেন রাইস আমরা এইভাবে তৈরি করতে পারি, যেটা আমাদের মানব জীবনে অনেক কাজে লাগে, প্রয়োজনীয়। তেমনি এরকম প্রচুর অ্যানিমেল, যেটা ট্রান্সজেনিক অ্যানিমেল বলা হয়, আমরা তৈরি করলাম। 3টে ছোট্ট কথা আছে, বায়োসেফটি, বায়োপাইরেসি এবং বায়োপেটেন্ট। এই 3টে ছোট্ট কথা, আর 2-3 মিনিট লাগবে। তাহলে বায়োপাইরেসি, বায়োসেফটি, বায়োপাইরেসি আর হচ্ছে বায়োপেটেন্ট। তাহলে এই যে ট্রান্সজেনিক অ্যানিমেল, ট্রান্সজেনিক উদ্ভিদ তৈরি করলাম, আমরা গ্রহণ করছি, তার ব্যবহার করছি, আমাদের দেহে কোনো ক্ষতি হয়ে যাচ্ছে না তো? এই যদি ক্ষতি না হয় তার জন্য ব্যবস্থা রাখা উচিত। এই যে তোমরা জানো করোনা ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে বলছে, কিন্তু মানুষের দেহে প্রয়োগ করার জন্য এখনও প্রস্তুত হয়নি। এটা বায়োটেকনোলজির একটা অবদান, কিন্তু তাকে ট্রায়ালের পর্যায়ে, তোমরা শুনছো ফার্স্ট ট্রায়াল, সেকেন্ড পর্যায়ে ট্রায়াল, থার্ড পর্যায়ে ট্রায়াল চলছে। কেন? মানুষের দেহে প্রবেশের পর যেন কোনো ক্ষতি না করে, এটাই হচ্ছে বায়োসেফটি। দেখতে হবে আমাদের বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মূল উদ্দেশ্য যে মানব জীবনের কল্যাণ সাধন এবং পরিবেশের স্বাস্থ্য সাম্যতা, পরিবেশের সাম্যতা, পরিবেশের স্বাস্থ্য রক্ষা। তাহলে বায়োসেফটি সেটা দেখবে। এই জন্য গভর্নমেন্টের বিভিন্ন রকমের সংস্থা আছে, তোমরা জানো যে সেইগুলো ট্রায়ালের যে জন্য সেগুলো নিয়মাবলী আছে, সেই নিয়মাবলী অনুযায়ী ট্রায়াল দেবে, এবং সেটা যাতে কোনো রকমের ক্ষতিকারক প্রভাব না হয় সেটা দেখা হচ্ছে বায়োসেফটি। বায়োপাইরেসি অর্থাৎ কোনো একটা প্রোডাক্টকে, সেই প্রোডাক্টকে নিজের অধিকারের মধ্যে নিয়ে নেয়। অনেক সময় ধনী দেশগুলো এটা করে, অর্থাৎ গরিব দেশ, তাদের দেহে দেখা গেল কোনো একটা প্ল্যান্ট বা অ্যানিম্যাল আছে, সেই প্ল্যান্টের এবার প্রোডাক্ট তৈরি করে তারা এবার ব্যবসা করছে। যেমন ভারতীয় হলুদ, ভারতীয় নিম গাছ, ভারতীয় বাসমতি চাল, এগুলো সব ভারতে। হয়রাস সেই নিম গাছের এক্সট্র্যাক্ট নিয়ে বিদেশে, এবং আমেরিকাতে হয়েছিল, একটা বিশাল ব্যাপার হয়ে গেছিলো। তার এবার প্রোডাক্ট তৈরি করে সে পেটেন্ট নিয়ে সেটাকে বাণিজ্যিকভাবে বিভিন্ন রকমের টাকা উপার্জন, তারপরে
এটা হইচই হওয়াতে, আন্তর্জাতিক পর্যায়ে হইচই হওয়াতে, ভারত এটাকে প্রতিবাদ করাতে, তখন এই নিম গাছের পেটেন্ট ভারতকে দেওয়া হয়। এই রকম প্রচুর গরিব দেশের ক্রুড মেটেরিয়াল নিয়ে ধনী দেশগুলো প্রোডাক্ট তৈরি করে বায়োটেকনোলজির সাহায্যে এবং বাণিজ্যিকভাবে লাভ করে। সেটা যাতে না হয় সেটাই দেখার নাম হচ্ছে, সেটা হওয়াটাকে বলে বায়োপাইরেসি, এবং সেটা যাতে না হয় সেটা আমরা চেষ্টা করছি। আর এটা হচ্ছে বায়ো পেটেন্টস। এটা হচ্ছে এমনি নর্মাল যে পেটেন্ট, অর্থাৎ তার স্বত্বাধিকার, লিখিতভাবে কোনো আবিষ্কার, সে আবিষ্কার, তার আবিষ্কারের প্রোডাক্ট, সেটাকে তার নিজের স্বত্বাধিকার করে অধিকারে রাখার যে বিষয়, সেটাকে বলা হয় পেটেন্ট। এবারে জৈবিক বস্তু, উৎপন্ন বস্তু, সেই তার নিজের লিখিতভাবে সে অধিকার রাখার যে আন্তর্জাতিক নিয়ম, এবং তার জন্য অনেক রকমের নিয়মাবলী আছে, সেটা অবশ্যই প্রথম আবিষ্কার হতে হবে, সেটা বাণিজ্যিকভাবে সফল হতে হবে, মানুষের কল্যাণে লাগতে হবে, এবং সেটার অন্য জায়গায়ও তার প্রয়োগ থাকতে হবে। এইরকম কতগুলো নিয়মাবলী মেনে তাকে স্বত্বাধিকার দেওয়া হয়, যে তার এটা নিজস্ব আবিষ্কার, সেটা লিখিতভাবে স্বত্বাধিকার, সেটাকে বলা হয় বায়োপেটেন্টস। তা স্টুডেন্টস, আমরা আজকে যে বায়োটেকনোলজি এবং তার অ্যাপ্লিকেশান পড়ালাম, প্রচুর অ্যাপ্লিকেশান আছে। সেই অ্যাপ্লিকেশানের আমরা এখন বায়োটেকনোলজির উপরই ডিপেন্ড করে আছি। এত বেশি উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং প্রাণী এবং তার প্রোডাক্ট আমরা ব্যবহার করছি, সেগুলো তোমরা বইয়ে অনেক উদাহরণ আছে, দু একটা অন্যান্য বই কনসাল্ট করবে, প্লাস এই বইয়ের যে অনুশীলনী আছে সেই অনুশীলনী অনুযায়ী সমস্ত প্রশ্ন উত্তর করবে। আশা করি তোমরা সব ভালো মতন বুঝতে পারবে। কোনো অংশ বুঝতে না পারলে সেটাকে বারবার রিভিশন দিলে পরে তাহলে সেটা বুঝতে পারবে, এবং আমরা এরপরে অন্য ক্লাস নেব। ধন্যবাদ।